এলাম বিরতির পর সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনারা দেখছেন ভালো আছি, ভালো থেকো। আর আজকে আমার সাথে রয়েছেন অনিন্দ্য চ্যাটার্জি, অভিনেতা এবং রিকভারিং অ্যাডিক্ট। বিরতিতে যাওয়ার আগে আমাদের একজন মাসি ফোন করেছিলেন, তার বোনের ছেলেকে নিয়ে প্রবলেম, তো খুব অসহায়, কাঁদছিলেন। আমি কমপ্লিটলি এমপ্যাথাইজ, মানে আমি জানি এই সমস্যাটা কিরকম, কোন জায়গায় কত তীব্র হলে চোখের জল বেরোয়। এটা তো একটা পরিবারের সমস্যা। যে সমস্যাটার ভুক্তভোগী তাকে প্রথমে কোনো একটা জায়গা থেকে হাত বাড়াতে হবে সাহায্যর। কারণ আজকে আমার হাত কেটে গেলে আমাকে ডাক্তারের কাছে যেতে হবে স্টিচ করাতে। এইভাবেই মানে আমাকে তো অ্যাকনলেজ করতে হবে আমার হাতটা কেটে গেছে। আমার যে সমস্যাটা ছিল, আমি প্রতিনিয়ত আগুনে হাত দিতাম আর ভাবতাম, নিজেকে ভুল বোঝাতাম, এবার আমি আগুনে হাত দিলাম, হাতটা পুড়বে না। প্রতিবার হাতটা পুড়তো, এটা আমার ইনস্যানিটি। আমি নিজেকে ভুল বোঝা, এটাই আমার পাগলামো ছিল, যে প্রতিবার আমি ভাবতাম আগুনে হাত দেবো, হাত পুড়বে না, আর প্রতিবার পুড়তো, পুড়ে গেছে দেখতে পাচ্ছি। এই বাবা, আবার পুড়ে গেল, আবার একটুখানি ঠিক হলো, আবার মনে হচ্ছে আর একটু আগুনে হাত দিই না, এবার হয়তো পুড়বে না। তো যে সমস্যাটার ভুক্তভোগী তাকে কোনো জায়গা থেকে যদি একটু সাহায্য করে, সারা পৃথিবীব্যাপী এরকম একটা বন্ধু মণ্ডলী আছে যারা একটা সময় মদ খেত আর আজকের দিনে খায় না, এবং সাইমিলটেনিয়াসলি একে অপরকে তারা সাহায্য করছে প্রতিনিয়ত, প্রতিদিন একে অপরকে ভালো রাখার জন্য। তো এরকম একটা বন্ধু মণ্ডলী প্রত্যেক দিন সন্ধ্যেবেলা কলকাতার বিভিন্ন প্রান্তে একটু যদি খোঁজ খবর নিয়ে দেখা যায়, যেহেতু আই এম নট allowed to speak loud on camera, press, টিভি and films এর কাছে, এরকম একটা জায়গায় আমি নামগুলো নিতে পারবো না, কিন্তু একটু যদি গুগল আছে চোখের সামনে, এত সোশ্যাল মিডিয়া রয়েছে, একটু যদি সার্চ করা যায় যে অ্যালকোহলিকদের জন্য কোথায় একটু সার্চ করলে যে সন্ধেবেলা কি মিটিং হয়, এটা যদি আমরা একটু সার্চ করতে পারি আর সেই মিটিংয়ে যদি জানতে পারে। কারণ আমি আমার সমস্যা একটা ডাক্তারের সামনে গিয়ে বলার থেকে যখন আমাকে অ্যাট্রাক্ট করেছিল কি, যখন এই বন্ধুমণ্ডলীর পাশে পড়লাম আর দেখলাম যে 70টা ছেলে একই জিনিস বলছে, তারা একই নেশা করতো, একভাবে নেশা করতো, তারাও আমার মতো চুরি চামারি করেছে, আমার মতো মিথ্যে কথা বলেছে। তখন আমি বলতে নিজেকে খুলতে শিখলাম যে আরে বাবা, এরকম একটা জায়গা যেখানে আমি আই ক্যান শেয়ার, আমি মনের কথা বলতে পারি, এরা তো আমার মতো। তো এদের জন্যই আজকে আমি ভালো আছি। আমি ওই ভদ্রলোককে বলবো, কিংবা ওনার পরিবারের লোককে এটাই বলবো, যে আপনারা একটুখানি যদি নেট থেকে সার্চ করে দেখেন যে সারা পৃথিবী ব্যাপী আর রয়েছে, কলকাতায় প্রচুর জায়গা, সাউথ পয়েন্ট বলছে, সাউথ ক্যালকাটা আমি অ্যাজিউম করে নিচ্ছি, এরকম প্রচুর সেলফ হেল্প গ্রুপ রয়েছে যারা হয়তো সাহায্যের হাত বাড়াবে যদি তাদের কাছে আপনি একটুখানি যান। সেখানে কোনো আমি রিহ্যাব ডিটক্সের কথা বলছি না, কিন্তু এই 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 সমস্যাটাকে যদি আপনি স্বীকৃতি দেন, সেখানে কোনো টাকা পয়সার লেনদেন নেই। আজকের দিনে আমি ভালো আছি, প্রত্যেক দিন আমি এদের সাথে মিলিত হই, আমাকে কোনো টাকা দিতে হয় না। তার মানে যেটা অনিন্দ বলছো তুমি, সেটা হলো যে বিনামূল্যে এরকম একটা পরিষেবা সারা কলকাতা শহরে পাওয়া যায়, আমাদের সেটা খুঁজতে হবে, এবং তার বিশেষ একটা নাম আছে, এবং সেই নামটাও আমি এখন আমার টেলিভিশনে বলতে পারবো না। আপনি প্লিজ তারা টিভির দপ্তরে ফোন করবেন অনুষ্ঠানের পর, তারা আপনাকে ফোন নাম্বারটা দিয়ে দেবে, কেমন? সেটা হলো প্রথম ধাপ। দ্বিতীয় ধাপ যেটা আমার জিজ্ঞেস করার, যে এই যে মারধর করা, এই যে তুমি বারবার বলছো চুরি করা, এই যে তুমি বারবার বলছো রাস্তায় মানে ছিনতাই করা, এই এইগুলোতে থেকে আমরা কি করে সেই মানুষটাকে বিরত করব? দেখো, তোমার বাবার কথা তুমি বলছিলে বিরবী, ফোনটা আসার আগে যে উনি মাথা নিচু করে ঢুকতেন, তারপরে উনি বললেন যে আমি অনিন্দ্য চ্যাটার্জির বাবা। তো সেই রকম পর্যায়ে আমরা পরিবারকে কি করে নিয়ে যেতে পারবো? এই চুরি চামারি, মারধর, এগুলোর থেকে বিরত করব কি করে? আমি যখন নেশা দাঁড়াও, করছি, হ্যাঁ 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 নিশ্চয়ই, ফোনটা নিয়ে নিই। হ্যালো হ্যালো হ্যালো, নমস্কার। নমস্কার নমস্কার। রত্নাবলীদি, আমি রাজীব চট্টোপাধ্যায় কথা বলছি ইলিয়ট রোড থেকে। হ্যাঁ রাজীব বলুন। হ্যাঁ, আপনাকে এবং অনিন্দ্যবাবু দুজনকেই শুভ দ্বীপ্রহর।
শুভদীপ প্রহর, বলুন। আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে সেটা ভীষণভাবে একটা স্পর্শ করার মতো বিষয়, মানুষের হৃদয়কে স্পর্শ করে যায়। আমি একটা কথা বলি যে যেহেতু আমি ফিলসফি একটু ভালোবাসি, আমাদের ভগবত গীতাতে 3 রকম আনন্দ বা সুখের কথা বলা হয়েছে। একটা হচ্ছে সাত্বিক সুখ বা সাত্বিক আনন্দ, রাজসিক সুখ বা রাজসিক আনন্দ, এবং তামসিক সুখ বা তামসিক আনন্দ। এই সাত্বিক এই তামসিক আনন্দটাই হচ্ছে যে কাজটা করে বা যা কিছু করে আমরা প্রথমে খুব আনন্দ পাই, কিন্তু পরে এটা মৃত্যুর মতো হিম শীতলতা নিয়ে আসে, রিপেন্টেন্স নিয়ে আসে, রিগ্রেট নিয়ে আসে। এবং সাত্বিক সুখের ডেফিনেশনটাই বলা হচ্ছে প্রথমে খুব খারাপ লাগবে, যেন মন বসতেই চাইবে না, কিন্তু পরিণামে সেটা ভালো হবে। তা এর থেকেই বলতে পারি যে মানে মানুষ যদি এই ভগবত গীতার যে এই যে ডিসকোর্সটা বা এই যে ট্রিটিসটা, এটাকে যদি মেনে নিজেকে স্ট্রাগল করে, যে মন দিয়ে স্ট্রাগল আমরা করি সেই মনকেই তৈরি করে যদি স্ট্রাগল করে প্রথম থেকেই একটা আপসহীন মনোভাব নিতে পারি এই নেশার ক্ষেত্রে, তাহলে আমার মনে হয় খানিকটা পথ দেখাতে পারবে। কারণ আমিও একটা সময় ওনানো ম্যানিয়াক হয়ে গিয়েছিলাম, আমি তার থেকে বেরিয়ে এসেছি। যাই হোক, আপনারা বলুন, আমরা শুনি। রাজীব খুব চমৎকার বলেছেন। ইনফ্যাক্ট আপনি আরেকটা প্রশ্ন সূত্র ধরিয়ে দিলেন, কারণ অনিন্দকে আমি 12 স্টেপসের কথা জিজ্ঞেস করব, সেখানে বোধহয় ভগবত গীতার এই উচ্চারণ নেই, কিন্তু একটা অন্য ধরনের উচ্চারণ রয়েছে। সেটাও ওদের কাছে, যারা নেশা করেছেন, নেশারুদের কাছে একটা ট্রিটি বটে। তো ধন্যবাদ রাজীব আপনাকে, আপনি সবসময় খুব ভিন্ন ধরনের মতামত এখানে পোষণ করেন। তুমি বলছিলে মাসিমাকে, আমি তোমায় জিজ্ঞেস করলাম যে এই মারধর, চুরি, রাস্তায় থাকা, এগুলোর থেকে মুক্তি কি করে পাবো? পরিবার মুক্তি কি করে পাবে? যদি আমি পরিবারের অঙ্গ হই, আর আজকের দিনে আমার বাবা মা তো আমার, আমি যদি আজকে রাস্তায় চুরি চামারি ডাকাতি করি, এটা পরিবারের উপরে প্রভাব পড়বেই। আমার পরিবারের ক্ষেত্রেও পড়েছে। বহুদিন গেছে, আমি একটা জনপ্রিয় চ্যানেলের মুখ, তারপরেও আমাকে কোর্টে যেতে হতো আসামিদের সঙ্গে দাঁড়িয়ে হাজিরা দিতে। এটা আমায় ফেস করতে হয়েছে। মানে এই নেশা করাটা না, আমাকে কোনো একটা জায়গায় খুব ওয়াইজ কেউ একজন বলেছিল যে নেশা করাটা হচ্ছে ক্রেডিট কার্ডের মতো। আমি সোয়াইপ করব, বাড়িতে কিন্তু বিল আসবে, বিল না দিলে ডিফল্টার। মারাত্মক কথা, এটা সত্যি কথা। নেশা করাটা ক্রেডিট কার্ডের মতো, যদি আমি মডারেশনে করতে পারি, বিলটা দেওয়ার মতো সামর্থ্য থাকে, আমি করি। আর যদি না দিতে পারি, আমি যদি বাড়িতে না ডিফল্ট, মানে অ্যাজ এ ডিফল্টার 7-8 মাস যাবে, তারপরে ক্রোক করে নেবে, পরিবার সাফার করবে। এই নেশা করাটা হচ্ছে ক্রেডিট কার্ডের মতো, যত ইচ্ছে সোয়াইপ করো, বাড়িতে বিল আসবে। তো এই সমস্যাটা, যেহেতু আমি কো-ডিপেন্ডেন্ট, আমার পরিবারকেও, মানে আমার মতো সমস্যা না হলেও সামাজিক একটা সমস্যার ভেতরে তারাও কষ্ট পায়। কারণ আমার জন্ম দেওয়া সন্তান যদি এরকম একটা পথে চলে যাচ্ছে, সেই জায়গা থেকে যে কষ্টটা আমি হয়তো বাবা মা নয়, যেদিন হব সেদিন বুঝতে পারবো। আমি কিছুটা হলেও বুঝি, কারণ প্রতিনিয়ত এই ধরনের সমস্যাকে আমায় অ্যাড্রেস করতে হয়। শুধু টিভির সামনে নয়, বিভিন্ন জায়গায়, যেহেতু আমি এখন খুব পাবলিকলি বলতে পারি যে এটা আমার অতীত। এবার ড্রাগ অ্যাডিক্ট এবং ড্রাগ অ্যাজ এ হোল, ইট কামস উইথ আ লট অফ ক্রিমিনাল অ্যাক্টিভিটিস। কারণ একজন অ্যাডিক্টকে, তার আগে আমি একটা প্রসঙ্গ তুলে নিই, সেটা হলো যে তোমার কি মনে হয় এই যে চুরি করা, এই যে মারধর করা, স্ন্যাচিং, তুমি বলছিলে তুমি চেন খুলে নিয়েছিলে, এইগুলো কি করতে হয় কারণ আমাদের শরীর ড্রাগটার উপরে ডিপেন্ডেন্ট হয়ে যায় এবং শরীরটা কখনো তোমার নিয়ন্ত্রণে থাকে না, মনটা তোমার নিয়ন্ত্রণে থাকে, শরীর তোমার নিয়ন্ত্রণে থাকে না। কাজেই শরীরের সেই যন্ত্রণা মেটানোর জন্য তখন যা যা কিছু করবার দরকার হয় তোমাদের তাই তাই করতে হয়েছিল। কারণ আমি নেশার উইথড্রল, মানে আমি তো প্রাইমারিলি একজন হেরোইন ড্রাগ ইউজার, ইনজেক্টিং ড্রাগ ইউজার। আমি কোনোদিন চাইবো আমার চরম শত্রুরও এই রোগটা দিক ভগবান।
কারণ এটা হচ্ছে ফিজিক্যাল উইথড্রল, যে জন্য আমি নেশাটা করছি, ইটস আনবেয়ারেবল। আমি চাইবো না যে আমার সব থেকে বড় শত্রুর এই রোগটা দিক, এই জিনিসটা হোক। এটা একটা এক্সক্রুশিয়েটিং পেন। একটা অ্যাডিক্ট জানে তার উইথড্রল কিরকম, আমরা সাধারণ মানুষরা বুঝতেও পারবো না। আজকের দিন আমার চোখে জল চলে আসছে আমার ওই দিনটার কথা ভাবতে, যেদিনকে আমাকে ওই উইথড্রলের ভেতরে আমার বাড়ি থেকে স্কোর করতে যেতে হতো। আমি হাঁটতে পারছি না, বাস ভাড়া দেওয়ার, আমি বাসের পাদানিতে দিয়ে 2-3টে বাস চেঞ্জ করে করে যেতাম বাসের ভাড়াটাকে বাঁচাবো বলে। কারণ আমি যদি বাঁচাতে পারি, তখন 4.5 টাকা ভাড়া ছিল, আর 4.5 টাকা ছিল একটা সিরিঞ্জের দাম। আমি বাসের পাদানিতে দিয়ে আমার বাড়ি থেকে বাসে উঠতাম, পাদানিতে দিয়ে এই তো পরের স্টেপে নেমে যাবো, এই করতে করতে যেতাম স্কোর করতে 4.5 টাকা বাঁচাবো বলে। এবার সমস্যাটা সেই জায়গায়, কারণ আমি আজকের দিনও খুব এমপ্যাথির সঙ্গে দেখি, কারণ এই সমস্যাটার ভেতরে তো আমি ছিলাম। আজকের দিনও আমি চোখ বন্ধ করলে এই সমস্যাটা একদম চোখের সামনে ভাসে, যে আমার দিনগুলো কি ছিল। এই 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 উইথড্রলের জন্য আমাদেরকে হয়তো আমার মনে আছে আমি বাড়ির সব জিনিস চুরি করে বিক্রি করে দিয়েছিলাম। যখন বাড়ির শেষ হয়ে গেল, পাড়া বাইরে করতে তো হবে আমাকে, মানে আমি তো উইথড্রলে থাকতে পারবো না, আমি রিহাবের বাইরে আছি, আমাকে নেশা করতে হবে। একটা সময় যখন বাড়ির থেকে পাওয়া চাপ হয়ে গেল, তখন পাড়া, আমার মনে আছে আমি আমার পাড়ার প্রচুর অ্যালুমিনিয়ামের অ্যান্টেনা, তখন বাড়িতে কেবল কানেকশন ছিল, সবার বাড়িতে কেবল। আমি ছাদে নেশা করছি, ছাদের ঘরে বসে, আমি উত্তর কলকাতায় থাকতাম, আমি দেখলাম যে বাবা ছাদে এত, উত্তর কলকাতা বাড়ি তো একটা পাঁচিল থেকে টপকেই পরের ছাদে যাওয়া যায়। আমি ভাবলাম যে বাবা সবার বাড়িতে কেবল, তো অ্যান্টেনাগুলো কি করছিস ছাদে? আর অ্যান্টেনাগুলোর লোহার ডান্ডিটার ওপরে অ্যালুমিনিয়াম ছিল, তো অ্যালুমিনিয়াম তখন বোধহয় 70 টাকা, 69 এরকম 70 টাকা। তো আমার পাড়ার যত অ্যালুমিনিয়ামের অ্যান্টেনা ছিল আমি বিক্রি করে দিয়েছিলাম। তো এই জায়গায় দাঁড়িয়ে আমাকে তো কিছু না কিছু ক্রিমিনাল অ্যাক্টিভিটিতে জড়িয়ে পড়তে হয়েছিল টু সাপোর্ট মাই ড্রাগ হ্যাবিট। কত আর বাড়ির থেকে চাইবো, কত কত টাকা একটা, মানে আমি যখন নেশা করতাম, এখন তো নেশা করা ইজ ভেরি এক্সপেন্সিভ অ্যাফেয়ার, আমাদের সময়ও ছিল, কিন্তু ওই বেসিক 300-400 টাকা প্রত্যেক দিন জোগাড় করা আমাদের জন্য তো, মানে আমাকে তো বাইরে চুরি চামারি যা যা করা যায় জাস্ট টু সাপোর্ট এটার সঙ্গে আমি তো করছি আমার নেশাটা, আমার কোনো বৃহত্তর মোটিভ নেই যে আমি বিশাল কিছু দেশ পালিয়ে কিছু একটা করবো, সেরকম না। আমার সেইটুকুনি সেই দিনের নেশাটা করা হয়ে গেলে আই এম সর্টেড সেই দিনের জন্য, পরের দিন কি করব আমি জানি না। তার মানে এটার মধ্যে তো একটা গভীর পরিকল্পনাও ইনভলভড, মানে এটা সাংঘাতিক প্রিসাইজ প্ল্যানিং না করলে তোমার ওই 300 টাকা জোগাড় করাটাও তো প্রবলেম। তোমাকে তো অন্তত ভাবতে হয়েছে আচ্ছা এখানে অ্যান্টেনা আছে, অ্যান্টেনাগুলো খুলতে হবে, সেটার জন্য একটা রিস্কও তোমাকে ঝুঁকি নিতে হয়েছে। কারণ আমার ফিজিক্যাল উইথড্রলটা এত ট্রিগারিং, মানে আমার 3 তলার উপরের ছাদ থেকে পাশের ছাদে মাঝখানে যদি একটু মিস হয়, আমি কিন্তু নিচে পড়বো 3 তলার উপর থেকে। এই রিস্কটা আমায় নিতে হতো। আজকের দিনে বুঝি ইটস এ রিস্ক, সেদিনকে কিন্তু মনে হয়নি, কারণ আমার ফিজিক্যাল উইথড্রলটা এতটাই তীব্র ছিল যে আমাকে ওই লাভটা দিতেই হতো। বেশ, এই লাভটা যেন আর দিতে না হয় কারুককেই, আমরা সেটাই চাইবো এই অনুষ্ঠানের মাধ্যমে। আমাদের একটা ফোন আছে। হ্যালো হ্যালো হ্যালো, রত্না বলি। হ্যাঁ আমি ভারতী ব্যানার্জি, ভারতী দি। বলুন বলুন বলুন। হ্যাঁ, বলছি যে অনিন্দর যে আজকে কথা শুনছি, আমি অনিন্দকেই প্রশ্ন করব যে অনিন্দ আমার থেকে অনেক ছোট, তাই জন্য আমি তুমি করেই বলবো। নিশ্চয়ই নিশ্চয়ই। যে অনিন্দ, তুমি ধরো যে একটা ফ্যামিলিতে একজনই আর্নিং মেম্বার, হ্যাঁ, সে যে কোনো কারণেই হোক সেই নেশার খপ্পরে পড়েছে, তাহলে অথচ তার ফ্যামিলি আছে, তার ছেলে মেয়ে আছে, তার সবাই আছে, তাহলে তাহলে সেই ফ্যামিলি কি করবে? তার তখন কি, তখন তাহলে আমার যা মনে হয় তার যে স্ত্রী, তাকে পথে নামতে হবে। হ্যাঁ, একটা কথা। আর আরেকটা কথা হচ্ছে, তোমার কি মনে হয় না যে এই নেশা, এই ড্রাগ সবকিছুর পেছনেই সমাজ এবং সমাজের ব্যবস্থা, এই বেকারত্ব, এই নানান কারণ এর জন্য দায়ী?
ধন্যবাদ। এটাই আমার প্রশ্ন। নমস্কার, তোমরা সবাই ভালো থেকো। খুব ভালো থাকবেন আপনি, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন অনিন্দ। আমরা প্রতিনিয়ত ভাবি যে ভারতবর্ষ একটা, আমরা তৃতীয় বিশ্ব বলি, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি। হ্যাঁ, হুম এবার আমি ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে গিয়ে দেখেছি তাদের তাদের সমাজ ব্যবস্থা অনেক উন্নত। হুম আমি যদি বলি যে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি হিসেবে আমাদের আমাদের সাউথ ইস্ট এশিয়া কিংবা এই ধরনের থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজের নেশার সমস্যা খুব বেশি। আমি বলছি ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে এই নেশার সমস্যাটা আরো বেশি। কেন? তার মানে আমি সমাজ ব্যবস্থার উপরে আমাদের আপব্রিঙ্গিং, আমার জীবনযাপন, সামাজিক জীবনযাপন, যদি আমি মানে হয়তো বেকারত্বের সমস্যা, এই 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 এই- এই প্রবলেমগুলোকে অ্যাড্রেস করে কিন্তু দিস ক্যান বি অ্যান এসকেপ। আমেরিকায় কিন্তু ড্রাগের সমস্যা অনেক বেশি, অনেক বেশি। তার মানে তুমি কোথাও বলছো যে আসলে আমরা আম, সমাজ ব্যবস্থা এবং বেকারত্বকে যদি দায়ী করি তাহলে আমরা আসল ইস্যুটাকে অ্যাড্রেস করছি না না। না না, কারণ তুমি প্রথম থেকেই বলছো এটা ব্যক্তিগত সমস্যা, এটা একটা ব্যক্তিগত সমস্যা, পার্সোনালিটির হ্যাঁ, জায়গা। এটা পার্সোনালিটির সমস্যা। কারণ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অ্যাডিকশনকে একটা ডিজিজ বলেছে। বলেছে এবার যদি এটা ডিজিজ হয় তাহলে এটা চিকিৎসা দরকার। এবার চিকিৎসাটা, আমি আজকে নার্সিং হোমে গিয়ে ভর্তি হয়ে গেলাম, হতেই পারি আজকে আমার ফিজিক্যাল উইথড্রল হচ্ছে, দেয়ার আর ড্রাগস যেটা আমায় 3-4 দিন পোস্ট অ্যাকিউট উইথড্রল সিমটমটাকে ম্যানেজ করে দেবে। তারপরে হয়তো আমি 10 দিন কোনো একটা জায়গায় থাকলাম ডাক্তারের তত্ত্বাবধানে, ডাক্তার বলে দিল, আমি ডাক্তারকে গিয়ে বললাম স্যার আমি হেরোইন অ্যাডিক্ট, আপনি আমাকে সিমিলার কাইন্ড অফ কোনো অন্য ধরনের ওপিয়েট দিন। একটা ট্র্যাঙ্কুলাইজার দিল, অন্য ধরনের ওভার দ্য কাউন্টার ড্রাগস, কিছু ইনজেকশন দিল, আমি 7 দিন ম্যানেজ করে নিলাম। দেন হোয়াট? আমি নার্সিংহোম থেকে বেরিয়ে সেই লড়াইটা তো আমাকে লড়তে হবে, কারণ ইটস ইমবেড ইন মি যে আই এম প্রোন টু ড্রাগ ইউজ। আমার ভেতরে একটা সমস্যা আছে যেখানে আমার ভেতরে কোনো মুড অল্টারিং সাবস্টেন্স, আমি এবার একটুখানি ডিফারেন্সিয়েট করি যে কারোর চা খাওয়ার নেশা আছে, কফি খাওয়ার নেশা আছে, সিগারেট খাওয়ার নেশা আছে, গুটখা খাওয়ার নেশা আছে, যে ধরনের নেশা হয়, আর তার সঙ্গে মুড অল্টারিং সাবস্টেন্স। আমি কোনোদিন কাউকে বলতে শুনিনি কারোর বই পড়ার নেশা আছে। আমি কোনোদিন শুনিনি যে বই পড়তে গিয়ে কারোর লাইফের প্রায়োরিটি কি সে অফিস যাওয়া বন্ধ করে দিয়েছে বই পড়তে গিয়ে। সে 1 মাস ইনকাম করতে পারেনি কারণ সে বই পড়ছিল, এটা আমি শুনিনি। চা খেতে গিয়ে চুরি করতে আমি কাউকে শুনিনি, কফি খেতে গিয়ে ছিনতাই করতে আমি কাউকে শুনিনি। তো এইগুলোকে আমায় বুঝতে হবে যে চা, কফি, সিগারেট, গুটখা, এগুলো আর নট মুড অল্টারিং সাবস্টেন্স। অর্থাৎ এগুলো আমাদের আবেগকে কোথাও পরিবর্তন করে না। আজকে আমি এখন কফিটা খাচ্ছি, আমার আপনার সাথে কথা বলতে ভালো লাগছে, আরো বেশি করে ভালো লাগবে কফি খেলে, এটা হয় না, এটা হয় না। কিন্তু এটার জায়গায় কোনো মুড অল্টারিং, সেটা গাঁজা হতে পারে, হেরোইন হতে পারে, কোনো মেটামফেটামাইন হতে পারে, যে ধরনের ওভার দ্য কাউন্টার ড্রাগস হতে পারে, সেটা কিন্তু আমি হয়তো আপনার সাথে কথা বলার মতো অবস্থাতেই থাকবো না সেটা যদি থাকে। তো এইটা ডিফারেন্সিয়েট করতে হবে যে কোনটা মুড অল্টারিং সাবস্টেন্স, কোনটা মুড অল্টারিং সাবস্টেন্স না। এবার WHO যেহেতু বলেছে এটা একটা ডিজিজ, তো এটাকে তো অ্যাড্রেস করতে হবে, একটা পরিবারকে অ্যাড্রেস করতে হবে। তো ভারতীদি যেটা বলছিলেন যে এটা ওনারা, মানে আমার শুনে যেটা মনে হলো, ওনারা বুঝেছেন যে এটা একটা সমস্যা। এবারে সেই ছেলেটি যে নেশারু, সেই হলো একমাত্র আর্নিং মেম্বার। এবার সে নেশার কবলে পড়ে সে তার কাজের জায়গায় যেতে পারছে না, খুব স্বাভাবিক। তাহলে তার অল্টারনেটিভ কি, বিকল্প কি? তার বউকে রাস্তায় নামতে হবে। এইটাকে তাহলে আমি প্রতিরোধ করব কি করে? এটাকে আমি বন্ধ করব কি করে? আবারও তুমি বলবে যে 12 স্টেপস না, আবার বলবো সচেতনতা। সেই ছেলেটিকে বুঝতে হবে, তার কাছে ওই ইনফরমেশনটা দরকার যে এটাই কিন্তু একটা পরিবার শেষ হয়ে যাচ্ছে, সেই সচেতনতা। আমি জানি না প্রথমবারেই ঠিক হয়ে যাবে কিনা, হতেও পারে, নাও হতে পারে। আচ্ছা, এটার থেকে আমি তাহলে তোমাকে একটা অন্য কথা জিজ্ঞেস করি যে এই যে তুমি বারবার সচেতনতার কথা বলছো, আমি এরকম অনেক নেশারুকে জানি যারা A to Z সমস্ত সচেতনতা তাদের আছে, কিন্তু তথাপি তারা কোনো সাহায্য চায় না। তারা জানে কোথায় যেতে হবে, তারা জানে ফোন নাম্বার কি, তারা সবটা জানে। তারা এমনকি এটাও জানে যে এই যে রোজ রোজ বেরিয়ে ছিনতাই করছে, এই যে রোজ বেরিয়ে বেরিয়ে ডাকাতি করছে, তাতে পরিবারের কলঙ্ক হচ্ছে।
অর্থাৎ ওরা লসেস অ্যান্ড গেইনস পুরোটাই জানে, কিন্তু তথাপি সাহায্য নেয় না। তুমি তাদেরকে কি বলবে? তাদেরকে একটাই কথা বলার, কারণ তারা সাহায্য নিতে আমি এরকম প্রচুর আমার বন্ধু বান্ধব আছে যারা আজকের দিনে সবকিছু জানা সত্ত্বেও নেশা করছে। একটা ফোন আছে, নিশ্চয়ই নিয়ে নি। হ্যালো, বিচ্ছিন্ন হয়ে গেছে ফোনটা। হ্যাঁ হ্যাঁ, এবার সবাই জানে, তোমার আমার বন্ধুরাই আছে। আমার বন্ধুরা যাদের সাথে আমি একটা সময় নেশা করতাম, এরকম প্রচুর বন্ধু আছে যারা নেই আজকের দিনে পৃথিবীতে। নেশা করতে করতে তারা শেষ হয়ে গেছে। আমি হয়তো শেষ হয়ে যেতে পারতাম, ভগবানের অশেষ কৃপায় আজকের দিনে আমি বসে আছি দাঁড়িয়ে নেশামুক্ত সূর্যোদয় সূর্যাস্ত এগুলো দেখতে পাই। এবার যখন একটা নেশা করে, তার এই রিয়েলাইজেশনটা কিন্তু জরুরি যে আমার এটা সমস্যা। কোনো একটা জায়গায় ইনফরমেশন ইজ নট এনাফ। তাহলে কি করে আমি এই উপলব্ধিটা করাবো? এটা তো নিজের সঙ্গে নিজের সেলফ রিয়েলাইজেশন ইজ দ্য কি পয়েন্ট। তাহলে পরিবারের এখানে as such কিছু করার নেই। আজকের দিনে আমি প্রচুর অনেস্ট কনফেশন, এত অনেস্টলি বলা যে ড্রাগের ক্ষেত্রে ব্যক্তি ইম্পর্টেন্ট, আমি কিন্তু এর আগে শুনিনি। আমি আজকের দিনে আমার কাছে প্রচুর নিশ্চয়ই দরকারি এগুলো। হ্যালো হ্যালো, হ্যালো। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ নমস্কার দিদি, আমি বলছি এই আপনাদের দোকানটা আমি দেখছি, হ্যাঁ। তো আমি এই সমস্যার মধ্যে রয়েছি, সেই জন্য আমি তো কথা বলতে চাই। নিশ্চয়ই বলুন। হ্যাঁ বলছি যে এই 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 থেকে আমি কি করে রেহাই পাবো? কিসের থেকে রেহাই পাবেন? মানে এই যে আপনারা যে প্রোগ্রামটা দেখাচ্ছেন, আপনার পরিবারে কেউ আছেন নেশারু? হ্যাঁ, আমার একজন নেশার পরিবারের মধ্যে একজনই আছেন, হুম তো তাকে কিছুতেই ফেরাতে পারছি না, আর আমার আর্থিক দিক থেকে খুব সমস্যা। হুম। উনি কি আছেন উনি আপনার আমার- সাথে? না উনি, হ্যাঁ এখন বাড়িতে নেই, আচ্ছা, বাইরে আছে। এবার উনি আমাদের পরিবারের কামায়, একজনই ইনকাম করে। এবারে আমি কি করব, ওকে এই নেশা থেকে কি করে ফেরাতে পারবো? হুম হুম। ধন্যবাদ। হ্যাঁ। প্রথমেই একটা জিনিস বলি, আজকের দিনে আমি একজন অভিনেতা হিসেবে এরকম ভাবে সমাজের বুকে উলঙ্গ হয়ে ঘুরছি যে এইটা আমার আপনাদেরকে এটা প্রথমে করতে হবে যে উনি কে হন। এই 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 যে উনি একজন, আমি এইখানেই আমার সমস্যাটা, যে আমি কনস্ট্যান্টলি লুকোনোর চেষ্টা করছি। আমার বাবা, আমার বলতে কষ্ট হয় পাবলিকলি যে আমার বাবা অ্যালকোহলিক। বুঝতে পারছি। আমি বোঝাতে পারছি কোন একদম জায়গায় পরিষ্কার। এই জায়গাটা থেকে বেরোতে হবে। অনিন্দ বলছেন যে চিকিৎসার প্রথম ধাপ হলো যে পরিবারের সদস্য হিসেবে মুক্ত কণ্ঠে বলা যে আমার পরিবারের স্বামী বা বাবা বা ভাই বা বোন বা দিদি বা ভাগ্নে এই ডিজিজে ভুগছে। কারণ মনে রাখতে হবে এটাই কিন্তু কোনো কলঙ্ক নেই, এটা একটা অসুখ, এটা একটা অসুখ, এবং এটা যে একটা কোনো disease মানুষেরই এই হতে অসুখটা হতে পারে। কাজেই মুক্ত কণ্ঠে এটা না বললে সাহায্য এলেও সেটা পিছলে হাত থেকে বেরিয়ে যাবে। কারণ উই অ্যাডিক্টস, আমি দেখেছি, আমি নিজে করেছি, যেহেতু আমি তো দেখছি আমার বাবা মা লুকোনোর চেষ্টা করছে আমাকে, আর সেটাকে এনক্যাশ করা, কারণ আমি তো জানি যে এটাই বাবা লজ্জা পাচ্ছে, আমি যে নেশারি তৈরি হয়েছি আমার বাবা মা লজ্জা পাচ্ছে। আমি এটা শুধু আমার ক্ষেত্রে না, আমি সবার ক্ষেত্রে দেখেছি এটা একটা উইক পয়েন্ট। আর একটা অ্যাডিক্টের জন্য এটাকে পিষে কিছু এনক্যাশ করার প্রবৃত্তি কিন্তু আমাদের ভেতরে রয়েছে। তো যখনই এটা ওপেন হয়ে যাবে যে আমি একটা ডিজিজ পারসন, আমাকে এই স্বীকৃতিটা, মানে আমার তো একটা সমস্যা আছে, এটা যখনই ওপেন, আজকের দিনে যিনি ফোন করেছিলেন তিনি লুকোনোর চেষ্টা করছেন, উনি আর্নিং মেম্বার। কারণ এই লুকোনো আমার সমাজ এখনো মেনে নিতে পারেনি যে আমার পরিবারে একজন পাতাখোর মানে কিন্তু সমাজ থেকে অলরেডি আমি বিচ্ছিন্ন হয়ে গেলাম। একদম ঠিক কথা। যে বারবার অনিন্দ বলছেন যে এটার বোধহয় একটা স্বীকারোক্তি আমাদের দরকার, একটা উচ্চারণের দরকার যে নেশা একটা সমস্যা, নেশা একটা অসুখ, এটা আমার পরিবারে আছে। এবং এইটা যদি আমরা বলি তাহলে যিনি নেশারও তিনি আমাদের শোষণ করতে পারবেন না।
অনিন্দ, আনফরচুনেটলি আমাদের একটা ব্রেকের সময় হয়ে গেছে। নিশ্চয়ই নিশ্চয়ই। আমরা ব্রেকে যাচ্ছি, কিন্তু সঙ্গে থাকবেন। আমি দ্রুত ফিরছি অনিন্দকে নিয়ে, এরপরে আমরা রিহ্যাবিলিটেশন সেন্টার্স নিয়ে একটু কথা বলবো, কেমন? আসছি।